বছরে বদলে গেছে পঞ্চগড়ের বিলুপ্ত ছিটমহলের জনজীবন। নিজস্ব পরিচয়ে শিক্ষার আলোয় বেড়ে উঠছে শিশু কিশোররা। আমরা আগে যখন কলেজে ভর্তি হইতাম তখন নিজের পরিচয় গোপন করে ভর্তি হইতে লাগতো। আমি যে ছিটমহলে বসবাস করি সেটা বলা যাইতো না। ফেনী নদীতে প্রভাবশালীদের বাঁধ, পানি না নামায় দুর্ভোগ। নোয়াখালীর মহেশখালী বাঁধে ভাঙনে স্থানীয়দের আতঙ্ক। মহাসড়কের বাঁক যেন মৃত্যু ফাঁদ। 2 বছরে পাবনায় 846টি দুর্ঘটনায় প্রাণ গেছে 195 জনের। সড়ক সংস্কারের দাবি। আমন্ত্রণ RIL দেশ 24-এ। আপনাদের সাথে আছি আমি ইসমাত মুস্তারি তিম্মি। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার পুরো খবর। সময়টা মাত্র 2 বছর। এর মধ্যেই রীতিমতো পাল্টে গেছে পঞ্চগড়ের বিলুপ্ত ছিটমহলের বাসিন্দাদের জীবন। বিশেষ করে শিক্ষা খাতের পরিবর্তন চোখে পড়ার মতো। আগে যেখানে বৈধভাবে পড়ার সুযোগই ছিল না, সেখানে এখন স্কুল, কলেজ, মাদ্রাসায় মুখর থাকে শিক্ষার্থীরা। পড়াশোনা করছেন নিজের পরিচয়ে বাংলাদেশী হিসেবে। পঞ্চগড় প্রতিনিধি হোসেন রায়হানকে সাথে নিয়ে নাহিদ হোসেনের রিপোর্ট আর ছবি তুলেছেন ইরফান হায়ুম। ৬৮ বছরের বঞ্চনার ইতি ঘটিয়ে বছর 2 আগে যখন স্বাধীনতার স্বাদ পেল ছিটবাসী, তখনও তারা বোধহয় কল্পনা করেননি এতটাও সুদিন আসবে। শিক্ষার প্রদীপ থেকে বিলুপ্ত ছিটমহলের শিশু কিশোররা ছিল যোজন দূরে। ঠিক 2 বছরেই পাল্টে গেছে দৃশ্যপট। পরিত্যক্ত জমিগুলো এখন স্কুলের খেলার মাঠ। বৈধভাবে পড়াশোনার সুযোগ ছিল না বিলুপ্ত ছিটমহলের শিশুদের। হাতে গোনা যারা স্কুলের গণ্ডিতে পা রাখত, তাদেরও ছিল পরিচয় সংকট। স্কুল অ্যাডমিশন হতে গেলে অন্য কোথার কথা বলে তখন স্কুলে ভর্তি হতে হতো। আগে আমরা অনেক কুমিবাতি দিয়ে পড়ালেখা করতাম, এখন আমরা বিদ্যুৎ পেয়ে আমরা ভালোভাবে পড়ালেখা করতে পারতেছি। প্রায় 90% বাচ্চা এই ছিটমহলের স্কুলে, ছিটমহলের বাচ্চাগুলো ছিটমহলের স্কুলে পড়ে। শুধু স্কুল নয়, হয়েছে কলেজ, মাদ্রাসাও। লাল সবুজের পতাকা উড়ে উড়ে জানান দিচ্ছে এই ভূখণ্ড বাংলাদেশেরই। পঞ্চগড়ের সাবেক ছিটমহল গারাতির এই কলেজে আশেপাশের 3 ইউনিয়নের শিক্ষার্থীরাও পড়ার সুযোগ পাচ্ছে। শুধু কি শিক্ষার্থী, পরিচয়হীনতার কারণে যারা কাজ পেতেন না, হচ্ছে তাদের কর্মসংস্থানও। আমরা আগে যখন কলেজে ভর্তি হইতাম তখন নিজের পরিচয় গোপন করে ভর্তি হইতে লাগতো। আমি যে ছিটমহলে বসবাস করি সেটা বলা যাইতো না। এখন আমাদের এখানে কলেজ হয়েছে, মাদ্রাসা হয়েছে, হাই স্কুল হয়েছে, প্রাইমারি স্কুল হয়েছে, যার কারণে ছোট বাচ্চারাও এখন কোনো অন্য জায়গায় যাইতে হচ্ছে না পড়ালেখার জন্য। আনন্দে আমি আপ্লুত যে আমি নতুন বাংলাদেশি হয়ে আজকে ছিটমহলের সাবেক বিলুপ্ত ছিটমহলের বাসিন্দা হয়ে আমি চাকরি করতে পারতেছি। পরিচয়হীন মানুষদের হাতে লাল সবুজের ঝান্ডা তুলে দিতে সামনের সারিতে থেকে যারা আন্দোলন করেছেন, তাদের চোখে মুখেও এখন আনন্দের ছটা। বাচ্চাদের এত সুন্দর যে আগ্রহ শিক্ষা, যে শিক্ষা ছিল না ছিটমহলে। বাবা মা বলতেছে, দাদা দাদি, নানা নানি বলতেছে যে আজকে এই ৬৮ বছর পরে আমার নাতি, আমার নাতিনি স্কুলে যাচ্ছে, চাকরি করবে, ভবিষ্যৎ চাকরি বেতনের টাকাটা আমরা দেখতে পারবো। আমার নাতিনি, আমার নাতি চাকরি করতেছে, এটা আমরা দেখতে পারবো। অন্ন, বস্ত্র, বাসস্থান তো বটেই, শিক্ষাক্ষেত্রে এমন দৃশ্যমান পরিবর্তন হয়তো সামনের দিনে পাল্টে দেবে একসময় পরিচয়হীন থাকা জনপদের বাসিন্দাদের জীবনধারা। শৈশব কৈশোরের এই দুরন্তপনার সাথে এখন যোগ হয়েছে মুক্তির আনন্দ, আত্মপরিচয় খুঁজে পাওয়ার আনন্দ। পঞ্চগড়ের সাবেক 36টি ছিটমহলে গত 2 বছরেই স্থাপিত হয়েছে অন্তত 15টি স্কুল, হয়েছে কলেজ, মাদ্রাসাও, যেখানে শিক্ষার হার পৌঁছেছে প্রায় 90%। দূর থেকে যারা জীবনটাকে ঝাপসা দেখতেন, অবহেলিত জনপদে থাকা এই মানুষগুলোর চোখে মুখে এখন স্বপ্নটা অনেক স্পষ্ট, লাল সবুজের প্রতিনিধি হয়ে এগিয়ে যাওয়ার। নাহিদ হোসেন, চ্যানেল 24, পঞ্চগড়। টানা বৃষ্টিতে নদ নদীর পানি বেড়ে বিপর্যস্ত ফেনীর জনজীবন। ডুবে গেছে বিস্তীর্ণ এলাকার ঘরবাড়ি আর পথঘাট। তার উপর ছোট ফেনী নদীর বিভিন্ন অংশে প্রভাবশালী মহল বাঁধ দেয়ায় নামছে না পানি। এদিকে নোয়াখালীর মহেশখালী বাঁধে ভাঙন দেখা দেয়ায় আতঙ্কে স্থানীয়রা। তবে যথারীতি ব্যবস্থা নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। বন্যার পানির তোড়ে বেশ কয়েকদিন ধরে ভোগান্তিতে ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদী তীরের বাসিন্দারা। অতি বৃষ্টিতে প্লাবিত হচ্ছে গ্রামের পর গ্রাম। এবার মরার উপর খাঁড়ার ঘা হয়ে দেখা দিয়েছে ছোট ফেনী নদী। মাছ চাষের জন্য নদীটির বুকে বাঁধ দিয়েছিল প্রভাবশালী মহল। সেই বাঁধই এখন কাল হয়ে দাঁড়িয়েছে স্থানীয়দের জন্য। পানি নামতে না পারায় কুল উপচে ভেসে যাচ্ছে বসতবাড়ি, ফসলি জমি আর পথঘাট। কিছু লোকে মাছ মারে আর আদায় গ্রামের মানুষে এটা ভোগান্তি ভোগন লাগে আমার বাঁধের কারণে। নদীতে অনেকগুলো বাঁধ থাকার কারণে পানিগুলো ওইদিকে না যায়, পানিগুলো রোডের উপর দিয়ে যায়। এখন রোডের উপর দিয়ে যাওয়ার পরে
এই যে বাড়ি ঘর সবগুলো ডুবে গেছে। বিষয়টি স্বীকার করলেন স্থানীয় জনপ্রতিনিধিরাও। আর নদীর বুকে অবৈধ বাঁধ উচ্ছেদে পদক্ষেপ নেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের। নদীগুলো খনন করা হচ্ছে না, যার কারণে এখানে ফেনা জমে আছে, অনেক জায়গায় নদীগুলো সংকুচিত হয়ে গেছে। এইভাবে নদী এবং খাল বিল জলাশয় এগুলি দখল করা এবং এগুলি সংকুচিত করা বন্ধ করতে হবে। এদিকে ছোট ফেনী নদীর সাথে বানমি নদীর পানি বাড়ায় ডুবছে নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার বিস্তীর্ণ এলাকা। অন্তত 5টি স্থানে ভাঙন দেখা দিয়েছে মহেশখালী বাঁধে। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে চর এলাহির 23 কিলোমিটার কাঁচা পাকা সড়ক। আজকে 2 দিন বাড়ি দূরে ফেলাইছে, গদ্দর এখন পানির তলে বাইসতেছে। ক্রস ড্যাম করার জন্য ইতিমধ্যে সার্ভে হয়েছে, এটা প্ল্যানিং কমিশনে জমা হয়েছে, কিন্তু এটা এখনো একনেকে যায়নি। বন্যার্তদের সহযোগিতায় পাশে থাকার প্রতিশ্রুতি উপজেলা প্রশাসনের। আর বন্যা নিয়ন্ত্রণে পরবর্তীতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। সংশ্লিষ্ট যারা আছেন ওই কথা বলে আমরা জরুরি ভিত্তিতে যেন রাস্তাটাকে সেভ করা যায় সে ব্যাপারে আমরা অবশ্যই উদ্যোগ গ্রহণ করবো ইনশাল্লাহ। আগামী শুষ্ক মৌসুমে একটা বাঁধ নির্ণয় করব। এইখানে 11 কিলোমিটার একটা বন্যা নিয়ন্ত্রণ বাঁধ হবে। বন্যার কারণে ফেনী ও নোয়াখালীর কোম্পানিগঞ্জে প্রায় লাখখানেক মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছেন। নাজমুস সাকিব, চ্যানেল 24। বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে নলকা ও ধোপাকান্দি সেতু। এই সেতু দিয়ে প্রতিদিন যাতায়াত করে 22 জেলার কয়েক হাজার যানবাহন। কিন্তু সম্প্রতি সেতু দুটি ক্ষতিগ্রস্ত, ঝুঁকিপূর্ণ হওয়ায় বিঘ্নিত হচ্ছে যান চলাচল। পাশাপাশি হাটি কুমরুর মহাসড়কেও ছোট বড় খানাখন্দ সৃষ্টি হয়, দীর্ঘ যানজটে নাকাল এই রুটের যাত্রী ও চালকরা। সড়ক বিভাগের দাবি দ্রুতই সংস্কার করা হবে এই মহাসড়কটি। উত্তরাঞ্চলের প্রবেশদ্বার বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়ক। এই পথ দিয়ে উত্তর, দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের 22টি জেলার যাত্রী ও পণ্যবাহী যান চলাচল করে। তবে এই রুটে গলার ফাঁস হয়ে দাঁড়িয়েছে নলকা ও ধোপাকান্দি সেতু। সেতু দুটি ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ হওয়ায় স্বাভাবিক গতিতে চলতে পারছে না যানবাহন। এতে মাত্র 3 কিলোমিটারের পথ পাড়ি দিতে সময় লাগছে 2 থেকে 3 ঘন্টা। কিন্তু সারা বাদে আবার উঠা যায়, পিসার খোয়া দেয়, ওটা তো বৃষ্টি হইলে আবার উঠা যাইছিল। বৃষ্টি হওয়ার কারণেই ব্রিজটা নষ্ট হয়ে যাচ্ছে, মানে রিপেয়ারিং করছে তারপরেও চলছে না ঠিক মতো। ব্রিজ তো ছাড়তেছে না, খালি রিপেয়ারিং করে। রিপেয়ারিং কারণে এই পরিস্থিতিটা। রিপেয়ারিং যদি ঠিক মতো করে তাহলে ব্রিজটা জামটাও কমবে, গাড়িগুলো যেতে পারবে। গাড়িগুলো যেতে পারতেছে না, জাম। হাটি কুমরুল গোল চত্বর সহ মহাসড়ক জুড়ে সৃষ্টি হয়েছে ছোট বড় খানাখন্দের। যদিও ঈদুল ফিতরের আগে কোটি টাকার সংস্কার কাজ করা হয় এখানে। প্রতিদিন জাম লেগে থাকে, রাতেও থাকে বা দিনেও থাকে। কাম করার 7 দিন পরে আবার ঘর যে বারকার হবেই হয়ে যায়। একটানা এই 6-7 দিনে যে বৃষ্টি হলো তাতে আমাদের অনেকগুলো রাস্তায় এখন মোটামুটি খানাখন্দে ভর্তি হয়ে গেছে। তো আমরা ডিপার্টমেন্টালি চেষ্টা করতেছি এগুলো মেরামত করার জন্য। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। মহাসড়কের বাঁকে বাঁকে যেন লুকিয়ে রয়েছে মৃত্যু ফাঁদ। গেল 2 বছরে পাবনায় 846টি দুর্ঘটনায় প্রাণ গেছে 195 জনের। এর বেশিরভাগই হয়েছে এসব বাঁকে। নাগরিক সমাজের প্রতিনিধিদের মতে ওভারটেকিং আইন না মানা, সড়কে অতিরিক্ত বাঁকের কারণে ঘটছে দুর্ঘটনা। এজন্য প্রশাসনকে নজরদারি আরো বাড়ানোর তাগিদ তাদের। পাবনা ঢাকা মহাসড়কের মাধবপুর বাজার, এর আশেপাশে অন্তত 6টি ঝুঁকিপূর্ণ বাঁক, যেখানে মাঝে মধ্যেই দুর্ঘটনায় প্রাণ যায় সাধারণ মানুষের। প্রশাসনের তথ্য অনুযায়ী পাবনা কাশীনাথপুর শাহজাদপুর ও পাবনা ঈশ্বরদী, এই 3টি রোড মিলিয়ে প্রায় 120 কিলোমিটার মহাসড়ক, যেখানে ছোট বড় বাঁক রয়েছে 50টি, যা এক একটি মৃত্যু ফাঁদ। মোড়ের কারণে বাসে ডিপ্লাই কয়েক মাস আগেও অ্যাক্সিডেন্ট হয়েছে, 3-4টি লোক মারা গেছে। মোড়টা সোজা হোক আর কি, এটা আমরা দাবি জানাই। নাগরিক সমাজ ও ফায়ার সার্ভিসের সদস্যদের মতে ডিভাইডার নির্মাণ সহ মহাসড়কের বাঁকগুলো সোজা করার উদ্যোগ নেওয়া জরুরি। আমরা প্রায় দেখেছি যে এই বাঁকগুলি এমন পর্যায়ে রয়েছে যে একদিক থেকে গাড়ি আসলে অন্য দিক থেকে দেখা যায় না, ফলে প্রায়শই এই বাঁকগুলিতে দুর্ঘটনা ঘটছে। যদি মহাসড়কে এই ডিভাইডারগুলো বাঁকে দেওয়া হয় এবং মহাসড়কগুলো মিনিমাম 4 লেন যদি করা হয়, তাহলে আমার মনে হয় যে আপনার দুর্ঘটনা রোধ হবে। আইন শৃঙ্খলা বাহিনী বলছে মহাসড়কে দুর্ঘটনা এড়াতে কাজ করছেন তারা। সমস্যা সমাধানে নিজেদের তৎপরতার কথা বলছে সড়ক ও জনপথ বিভাগও। চালকদেরকে আমরা বিভিন্ন সময় মোটিভেশনাল ক্যাম্পেইন করছে তাদেরকে নিয়ে। আমাদের হাইওয়েতে চালানোর সময়
ট্রাফিক রুলগুলো মেনে চলে। সড়ক নিরাপত্তাজনিত যে বাগগুলো আছে সেগুলোর ক্ষেত্রে আমরা যেটা চিন্তা করছি সেগুলোকে ওয়াইডেনিং করে দেওয়া, প্রশস্তকরণ করে দেওয়া, কিছু কিছু ক্ষেত্রে বাক সরলীকরণ। 2015 সালের জুলাই থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত পাবনার বিভিন্ন মহাসড়কে দুর্ঘটনায় নিহত হয়েছেন প্রায় 200 মানুষ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। RIL দেশ 24-এ একটা বিরতি নিচ্ছি, ফিরছে একটু পরে, সাথে থাকুন। আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন RIL দেশ 24। কিশোরগঞ্জের 32 এলাকা থেকে অপহরণ চক্রের 3 সদস্যকে আটক করেছে র্যাব 14। এ সময় অপহৃত 2 ব্যক্তিকে উদ্ধার করা হয়। র্যাব জানায় গেল 21 জুলাই ব্রাহ্মণবাড়িয়া থেকে 2 ব্যক্তিকে কাজের কথা বলে কিশোরগঞ্জে নেয় সাইদ নামে এক ব্যক্তি। পরে তাদের কাজ না দিয়ে নির্মাণাধীন ভবনে আটকে রেখে মারধর করে টাকা দাবি করে। বিকাশের মাধ্যমে স্বজনদের কাছ থেকে কয়েক দফা টাকাও আদায় করে অপহরণকারীরা। স্বজনরা বিষয়টি র্যাবকে জানালে অভিযান চালিয়ে অপহরণকারী চক্রের 3 সদস্যকে আটক করে র্যাব। টাঙ্গাইলে অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক অনিল কুমার দাস ও তার স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে সদরের রসুলপুরে নিজ বাড়ির একটি পরিত্যক্ত কুয়া থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায় সকালে অনিল দাসের বাড়ির দরজা জানালা খোলা দেখতে পেয়ে পুলিশে খবর দেয় প্রতিবেশীরা। খবর পেয়ে পুলিশ ওই বাড়িতে গিয়ে তল্লাশি চালায়। এক পর্যায়ে বাড়ির পাশের পরিত্যক্ত কুয়া থেকে তাদের মরদেহ উদ্ধার করে। শ্বাসরোধ করে হত্যার পর তাদেরকে কুয়ায় ফেলে দেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা পুলিশের। এদিকে পাবনায় গৃহবধূ তানিয়া হত্যায় জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন মানবাধিকার সংগঠন। ঝালকাঠির রাজাপুরে কিশোরী ধর্ষণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে ঝালকাঠির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 2 আদালতের বিচারক এই রায় দেন। মামলার বিবরণে বলা হয়, 2009 সালের 21 অক্টোবর আসামি জাহাঙ্গীর হাওলাদার এক তরুণীকে ধর্ষণ ও হত্যা করে। এ ঘটনায় 4 জনকে আসামি করে মামলা করা হয়। 2010 সালে পুলিশ আদালতে অভিযোগপত্র দেয়। এদিকে লক্ষ্মীপুরে তরুণী ধর্ষণের মামলায় দেবর ও ভাবিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আব্দুল বারেক হত্যা মামলায় বাবা ছেলে সহ 4 জনের যাবজ্জীবন দিয়েছেন আদালত। ভিসি অপসারণ সহ 22 দফা দাবিতে ক্লাস ও পরীক্ষা বর্জন করে আন্দোলন করছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এই সময় উপাচার্যের পদত্যাগ সহ নানা দাবিতে স্লোগান দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বলেন, দাবি মেনে নেওয়া না পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। এর আগে বিশ্ববিদ্যালয়ের চলমান নিয়োগ প্রক্রিয়ায় মুক্তিযোদ্ধা কোটা অনুসরণ না করার অভিযোগ এনে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। RIL দেশ 24-এ আরো একটি বিরতি নিচ্ছি, ফিরে আসছি একটু পরেই, সাথে আপনারা দেখছেন RIL দেশ 24। পবিত্র আল আকসা মসজিদে প্রবেশের সময় 3 ফিলিস্তিনি হত্যা ও নামাজ বন্ধের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও সমাবেশ হয়েছে। সকালে বিশ্ব সুন্নি আন্দোলন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন হয়। এতে সংগঠনের সভাপতি গাজী মোহাম্মদ ফয়েজ আহমেদ আল চিশতির সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতারা। এ সময় বক্তারা আল আকসা মসজিদে মুসল্লিদের হত্যা ও নামাজ বন্ধের তীব্র নিন্দা জানান। দেশের বিভিন্ন স্থানে নানা কর্মসূচিতে পালিত হয়েছে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের 22তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে দুপুরে রংপুর জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা হয়। এতে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ছাড়াও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এছাড়া সুনামগঞ্জ ও মেহেরপুরে নানা আয়োজনে দিনটি পালন করেন স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। দিনাজপুরের সাংস্কৃতিক অঙ্গনের অভিনেতা, নাট্যকার ও নির্দেশক শাহজাহান সাহা গুরুতর অসুস্থ, লড়ছেন দুরারোগ্য ক্যান্সারের সাথে। গুণী এই শিল্পী চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে আবার ফিরে আসুক, এমনটাই আশা করছেন সাংস্কৃতিক কর্মীরা। শাহজাহান শাহ একাধারে অভিনেতা,
নাট্যকার, নাট্য নির্দেশক, সাংস্কৃতিক এই ব্যক্তিত্ব অংশ নিয়েছেন মুক্তিযুদ্ধেও। দিনাজপুরের বিরল উপজেলার মোখলেসপুর গ্রামে 1946 সালের 21শে ফেব্রুয়ারি জন্ম শাহজাহান শাহের। সুরেন্দ্র কলেজে পড়ার সময় নাটকে অভিনয়ের পাশাপাশি শুরু করেন গ্রন্থনা, পরিচালনা ও উপস্থাপনা। সাংস্কৃতিক অঙ্গনে অবদান রাখায় অর্জন করেন নানা পুরস্কার ও সম্মাননা। শুধু তাই নয়, 71-এ মুক্তিযোদ্ধাদের উদ্দীপনা জুগিয়েছেন স্বাধীনতার নাটক পরিবেশন করে। নাটক পাগল এই মানুষটি হঠাৎই অসুস্থ হয়ে পড়েন। ধরা পড়ে লিভার ক্যান্সার। তারপরও সময় কাটান নাটক নিয়েই। এক হাটে লও বোঝা, অন্য হাটে দাও শূন্য করে, এটাই হলো বিকিকিনির হাট। এই বিকিকিনির হাটে আমরা কেউ কতদিনের যাত্রী, কতদিন এই মেলায় থাকবো ঠিক বলা যায়। উনি হচ্ছেন মানুষ তৈরি করার কারিগর। একজন মানুষকে পরিশোধিত রূপ দিতে পারে শাহজাহান শাহ। আগামী দিনে আরো তার কাছ থেকে এরকম সৃজনশীল কাজ যেন আমরা পাই, সেই কামনা আমরা সৃষ্টিকর্তার কাছে করছি। নাট্যাঙ্গনে তার অবদানের স্বীকৃতি স্বরূপ নবরূপী শাহজাহান মঞ্চ নামে অডিটোরিয়াম করার পরিকল্পনা দিনাজপুরের নাট্যকর্মীদের। পথে পথে মাঠে ঘাটে যেভাবে গান গেয়ে মানুষকে মুক্তিযুদ্ধ অনুপ্রাণিত করেছেন, সেটি আসলে চিরস্মরণীয় থাকবে আমাদের জন্য। আমরা আশা করতেছি আমরা যে অডিটোরিয়ামটা করব সেটা সাজার মঞ্চ হিসাবে আমরা প্রতিষ্ঠা করব। আর জেলা প্রশাসক জানালেন, সাংস্কৃতিক এই ব্যক্তির সব ধরনের সহযোগিতার। আমরা তার এই ব্যাধিতে আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে সমবেদনা জানাই এবং আর্থিক বা যে কোনো ধরনের সাপোর্ট প্রদানের জন্য জেলা প্রশাসন সবসময় প্রস্তুত আছে। গুণী এই শিল্পী শিগগিরই সুস্থ হয়ে ফিরে আসুক, বিচরণ করুক তার আপন ভুবনে নাটকের মাঝে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এই ছিল RIL দেশ 24। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।